শেষ। আসলে শুরু করি। সো এই চ্যাপ্টারে তোমরা এখন যেহেতু টাইম কম, আমি বলে দেবো যে কি কি পড়বা, ঠিক আছে, আর কি কি বাদ দিলেও চলবে। তো প্রথমত কথা হচ্ছে সবগুলা তোমার যেগুলো মুখস্থ করার ইনফরমেশন, এই জিনিসগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে। আমাদের কি কি আছে যেগুলো আমাদের বংশগতি এক বহন থেকে অন্য, মানে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মতে নিয়ে যায়, ক্রোমোজোম, জিন, ডিএনএ আর আরএনএ। আচ্ছা, এরপরে তোমাদের জানা লাগবে হচ্ছে ক্রোমোজোমের গঠন। ক্রোমোজোমের গঠনের মধ্যে ইম্পর্টেন্ট প্রথম হচ্ছে ক্রোমোজোম কে আবিষ্কার করছে, স্ট্রাসবার্গার। এরপরে হচ্ছে ক্রোমোজোম সংখ্যা প্রজাতিতে কয়টা হইতে পারে, 2 থেকে 1600 পর্যন্ত হইতে পারে। 2 হয় নরমালি হচ্ছে গোল কৃমির, বুঝছো, 2 হয় গোল কৃমির, সবগুলো কৃমি না, একটা প্রজাতির 2 হয়। আর 1600 হইতে পারে একটা প্রজাতির, ঠিক আছে। আর মানুষের কত সেট আছে বলতো, মানুষের কয় সেট আছে ক্রোমোজোম? আইতাছি আইতাছি 2 মিনিট, মানে এই ক্লাসটা শেষ করে আইতাছি। আইতাছি তার। আচ্ছা, ও ফ্রেশ হইতে গেছে। আচ্ছা, মানুষের কয় সেট ক্রোমোজোম আছে বলো, মানুষের কয় সেট আছে? আহা, কি হলো? মানুষের 22 জোড়া ক্রোমোজোম আর 1 জোড়া অটোজোম আছে। হ্যাঁ, অটো ভুল বলছো সম্ভবত তুমি। 22 জোড়া ক্রোমোজোম, 1 জোড়া অটোজোম না, 22 জোড়া অটোজোম, 1 জোড়া সেক্স ক্রোমোজোম, সব মিলায় মানুষের ক্রোমোজোম হচ্ছে 23 জোড়া, তাই না? আচ্ছা, দেখছো তোমরা অনেক কিছু ভুলে গেছো না পড়ে, বুঝছো। সো তোমার কিন্তু এগুলা পড়ার মধ্যে রাখতে হবে, নাহলে তুমি ভুলে যাবা। হ্যাঁ, ওকে, ঠিক আছে। লাভির যেটা বলছে এটা আমি করবো, এটা আমি প্রত্যেক বছর করি। আচ্ছা, এখন দেখো, এখানে মনে রাখতে হবে যে একটা ক্রোমোজোমের ডাইমেনশনটা কেমন হয়। একটা ক্রোমোজোম দৈর্ঘ্যে 3.5 থেকে 30 মাইক্রন হয় এবং প্রস্থে 0.2 থেকে 2 মাইক্রন হয়। ভ্যালুগুলো মনে রাখা দরকার, বুঝছো, কারণ ভ্যালুগুলো ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে তোমাদের বইয়ে কয়েকটা জিনিস আছে, যে কেমিক্যাল বেসিস অফ লাইফ একটা জিনিস আছে। কেমিক্যাল বেসিস অফ লাইফ বলা হয় হচ্ছে ডিএনএ কে, বুঝছো। কেমিক্যাল বেসিস অফ হেরিডিটি হচ্ছে ডিএনএ, আর ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি হচ্ছে ক্রোমোজোম। এই জিনিসটা তোমাদের কনফিউশন লাগান যাবে না। ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি হচ্ছে ক্রোমোজোম, আর কেমিক্যাল বেসিস অফ হেরিডিটি হচ্ছে ডিএনএ, ঠিক আছে। এটা মাথায় রাখবা। এরপরে তোমাদের যে জিনিসটা লাগবে, যেটা পড়লে এখানে পুরো টপিকটা কভার হবে, সেটা হচ্ছে ডিএনএ ভার্সেস আরএনএ। দুইটা জিনিসের পার্থক্য কি, এটা পড়লেই হবে, ঠিক আছে। ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড, দুইটাই নিউক্লিক অ্যাসিড। এখানে পার্থক্যটা হচ্ছে মেইনলি ডিএনএটা ডাবল স্ট্যান্ড আর আরএনএটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ড, বুঝছো। আর ডিএনএ এর মধ্যে কি থাকে, থাকে হচ্ছে এটিসিজি, এটিসিজি। আর এই আরএনএ এর মধ্যে কি কোনটা থাকে না, এই থায়ামিনের বদলে এখানে ইউরাসিল থাকে, বুঝছো। থায়ামিনের বদলে ইউরাসিল থাকে। এই হচ্ছে ডিএনএ আরএনএ এর একটা কমন পার্থক্য। এরপরে আর একটা জিনিস জানা লাগবে, যে মেইনলি ডিএনএটা থাকে নিউক্লিয়াসের মধ্যে বেশি, বুঝছো, নিউক্লিয়াসের মধ্যে বেশি আর সাইটোপ্লাজমে কম। আর আরএনএ থাকে সাইটোপ্লাজমে বেশি আর নিউক্লিয়াসের মধ্যে কম, বুঝছো। এইটুকু জানলে তোমাদের ডিএনএ আরএনএ মোটামুটি বেসিক ক্লিয়ার। আচ্ছা, এখানে মূলত দুইটা, এই যে দেখো না, এই একটা চেইন আর এই একটা চেইন, এই দুইটা চেইনের একটার নাম হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন, বুঝছো। পিউরিন চেইনে কি কি থাকে, পাইরিমিডিন চেইনে কি কি থাকে, এটা একটু পড়বা। আর এই যে মডেলটা দিছে না, এই মডেলটার নাম হচ্ছে ডাবল হেলিক্স মডেল। এই ডাবল হেলিক্স মডেলটা প্রস্তাব করছিল ওয়াটসন ও ক্রিক। এটা জানা লাগবে, কারণ এটা বিজ্ঞানের ইতিহাসে খুব যুগান্তকারী একটা আবিষ্কার ছিল, বুঝছো। সো এটা কে আবিষ্কার করছে এটা জানা লাগবে। নর্মালি আমাদের জানা লাগে না, বাট এখানে এটা জানা লাগবে। দুই ধরনের, পিউরিন বেস, পাইরিমিডিন বেস। পিউরিন বেসে কে কে আছে, এজি, আর পাইরিমিডিন বেসে কে কে আছে, এটা পড়বা, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে হেলিক্সের প্রতি ঘূর্ণন কত অ্যাঙ্গস্ট্রাম, তারপর ডবল হেলিক্সের ব্যাস কত অ্যাঙ্গস্ট্রাম, এইটা। তারপর এই যেটা বলছিলাম তোমাদের, যে কেমিক্যাল বেসিস অফ হেরিডিটি হচ্ছে ডিএনএ, ঠিক আছে। আচ্ছা, ওকে, এরপরে এইগুলো লাগবে না, এগুলো তো এমনিও লাগে না, এগুলো বাদ, এগুলো বাদ, এগুলো দিয়ে বইয়ের পেজ ভরানোর কোনো মানে হয় না, ঠিক আছে। আচ্ছা, দেখো, এই যে ফ্রাঙ্কলিনের একটা কাহিনী আছে। এই ফ্রাঙ্কলিন হচ্ছে ডিএনএ এর ছবিগুলা প্রথম, এই ছবিগুলা এক্স রে ফেলে এই ছবিগুলা বানাইছিল হচ্ছে ফ্রাঙ্কলিন। এই ফ্রাঙ্কলিনকে বলা হয় হচ্ছে, রোজালিন্ড ফ্রাঙ্কলিনকে বলা হয় হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের রহস্যকন্যা টাইপ কোনো একটা নাম আছে ওনার, বুঝছো।
এর কারণ হচ্ছে উনি প্রথম এই ছবিগুলো বানাইছিল। তো ওনার ল্যাবে ঘুরতে গেছিল হচ্ছে তোমার এই যে জেমস ওয়াটসন আর ফ্রান্সিস ক্রিক। ঘুরতে যে ওনার এই এক্স-রে ছবিগুলো দেখছে, ওনারা দেখে ওনারা নিজেদের ইসে এসে মানে নিজেদের ল্যাবে এসে তারপরে এই ছবিগুলো নিজেরা নিজেদের মতো করে প্রকাশ করে দিছে এবং তারা নোবেল পুরস্কার পাইছে। অথচ রোজালিন্ড ফ্রাঙ্কলিনের অবদান পুরাটা আবিষ্কার ওনার, অথচ উনি নোবেল পুরস্কারও পায় নাই, কারো কোনো রিকগনিশনও পায় নাই, বুঝছো? পরবর্তীতে ওনার মৃত্যুর পরে, উনি ওইটার 2 বছর পরে মারা গেছে, 2-3 বছর পরে মারা গেছে আর কি। ওনারা নোবেল পাইছিল 53 সালে আর উনি মারা গেছে 58 সালে। তো এই কয়েক বছর পরেই ওরা হচ্ছে মানে এটা প্রমাণ হয়েছে যে রোজালিন্ড ফ্রাঙ্কলিনই আসলে ডিএনএ মেইন আবিষ্কার করছে, বুঝছো? পরবর্তীতে ওনাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এখন আধুনিক চিকিৎসা বিজ্ঞানে হচ্ছে তোমার রোজালিন্ড ফ্রাঙ্কলিনের নামও নেওয়া হয় যখন ডিএনএ ডাবল হেলিক্সের কথা বলা হয়, কিন্তু উনি ওনার জীবদ্দশায় তো আর পেয়ে যাইতে পারলো না। তো দেখছো বিজ্ঞানীরা অনেক বেশি সেলফিশ ছিল, অনেক স্বার্থপর ছিল, বুঝছো? দুনিয়ায় মানুষ বিজ্ঞানী হোক, ডাক্তার, ইঞ্জিনিয়ার হোক, রিক্সাওয়ালা হোক, সেলফিশ সবার মধ্যেই থাকে আর কি। ভালো মানুষ হইলে ভালো, খারাপ হইলে খারাপ। আচ্ছা, এরপর আরএনএ কোথায় পাওয়া যায়? কিছু ভাইরাসে পাওয়া যায়, যেমন টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস। এটা নাম মনে রাখবা, এটা ফুল ফর্ম মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, ডিএনএ কি? ডিএনএ হচ্ছে জীবের সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক। এটা মাথায় রাখবা যে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক যদি বলে তোমাকে ডিএনএ, জিন, ক্রোমোজোম এগুলো অপশনে দিয়ে দেয়, তুমি কিন্তু কনফিউজড হয়ে যাবা। সো এখানে মনে রাখবা একক হচ্ছে জিন। জিন কোথায় থাকে মনে রাখবা, জিনের বাড়ির নাম লোকাস, ঠিক আছে? জিনের বাড়ির নাম লোকাস, মানে ডিএনএ যে জায়গাটায় জিন থাকে ওই জায়গাটাকে আমরা বলি লোকাস, ঠিক আছে? আচ্ছা, এরপরে এরপরে এগুলো তোমরা জানো, এগুলো হচ্ছে বেসিক যে কিভাবে একটা বৈশিষ্ট্য প্রকাশ পায়। ডিএনএ থেকে কি তৈরি হয়? ডিএনএ থেকে তৈরি হয় এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ, বুঝছো? এই মেসেঞ্জার আরএনএ নিউক্লিয়াসের বাইরে যায়, বাইরে যে সাইটোপ্লাজম থেকে বিভিন্ন প্রোটিন খুঁজে 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 এনে কোথায় প্রোটিন সংশ্লেষণ হয় বলতো? রাইবোজোমে। সেই রাইবোজোমের সাথে মিলে তারপরে একটা ধরো বড় একটা মলিকিউল তৈরি করে, হরমোন তৈরি করে, ধরো একটা এনজাইম তৈরি করে, এরকম বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করে এরকম। আচ্ছা, ঠিক আছে। এখন তোমরা এগুলা জানো যে বড়টাকে ডমিনেন্ট, ছোটটাকে রেসিসিভ বলে, দুইটা সংস্করণ থাকে। এই দুইটা সংস্করণকে একটাকে অন্যটার বলে এলিল, বুঝছো? একটাকে অন্যটার এলিল বলে। সো গ্রেগর জোহান মেন্ডেল প্রথম এটা নিয়ে গবেষণা করছে, গবেষণা করে বিভিন্ন জিনিস আবিষ্কার করছে। তোমার এখানে জানা লাগবে কি জানো? এখান থেকে তেমন কিছু জানা লাগবে না, এখান থেকে তেমন কিছু জানা লাগবে না। এগুলা হচ্ছে ইসের টপিক, মানে তোমার কার কল আসতেছে। এই টপিক গুলো মূলত হচ্ছে সিকিউর টপিক, এগুলা এডমিশন টেস্টের জন্য লাগবে না। তোমার লাগবে কি ডিএনএ এনজাইম। ডিএনএ এনজাইমের মধ্যে ইম্পর্টেন্ট কি দেখো, রেস্ট্রিকশন এনজাইম। তুই চলে যা, আমি আইতাছি একটা রিক্সা নিয়ে। হুম, আমার দেরি হইবে না, তুই চলে যা, আমি একটা রিক্সা নিয়ে চলে যাই। তুই আমার কল দিস শুরু হওয়ার আগে আগে, ঠিক আছে? তুই আমার শুরু হওয়ার আগে আগে একটা কল দিস, যা। আচ্ছা, দেখো রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কি করে। তোমাদের বইয়ের মধ্যে এই ডিএনএ চ্যাপ্টারের 2-3টা এনজাইমের নাম আছে। এই এনজাইম এখানে আমি এটার কথা না বলি, কারণ পরবর্তীতে এটার কথা একটু বিস্তারিত আছে। এটাকে ডিএনএ প্রোফাইল দিয়ে কি করে এগুলো তোমরা জানো, এগুলো সিকিউর টপিক, এগুলা ভর্তি পরীক্ষায় আসার কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে? এগুলো দিয়ে অপরাধী ধরে, তারপরে ধরো বাবা মার প্যাটার্নিটি টেস্ট করে যে সন্তান কি এই বাবা মারই নাকি অন্য কারো। তারপরে ধরো বিভিন্ন ইসে মানে ক্রাইম সিনে এগুলো আমরা পাই, ক্রাইম সিন এগুলো পেয়ে এগুলো আমাদের বিশ্লেষণ করা লাগে। এই কাজগুলো আমরা এই ডাক্তাররাই করি, বুঝছো? আমাদের একটা সাবজেক্ট আছে ফরেনসিক মেডিসিন, সেই ফরেনসিক মেডিসিনে আমরা এই কাজগুলো করি। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ইউজ করে অনেক ধরনের কাজ করা লাগে, বুঝছো? আচ্ছা, এইগুলা জানবা, ফুল ফর্ম গুলা জানবা। পিসিআর মানে কি? পলিমারেজ চেইন রিঅ্যাকশন উইথ বানান, তোমরা বানান ভুল লিখো অনেক সময়, ঠিক আছে? আচ্ছা, সহজ সহজ জিনিস আমাদের মনে থাকে না। মানুষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টা, অর্থাৎ 23 জোড়া, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম, বা অটোজোম মানে হচ্ছে তারা যারা শরীরের অন্য সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতেছে। এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম, এইটা নিয়ন্ত্রণ করতেছে কি যে তুমি পুরুষ হবা নাকি মহিলা হবা নাকি অন্য কিছু হবা, ঠিক আছে? এইটা হচ্ছে অটোজোমের সেক্স ক্রোমোজোমের উপর ডিপেন্ড করতেছে। তাহলে এটা একটু জানবা। ওয়াই ক্রোমোজোমটা শুধুমাত্র ছেলেদের থাকে, মেয়েদের থাকে না, বুঝছো? ওয়াই ক্রোমোজোমটা অনেক ছোট এবং এটার মধ্যে ইনফরমেশনও কম, বাট এই ইনফরমেশন গুলো ছেলেদের থাকে, মেয়েদের থাকে না, এটা মাথায় রাখবা, বিভিন্ন রোগের জন্য ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, এখন তোমাদের এখান থেকে জানা লাগবে কি জানো, এখান থেকে তোমাদের
মানে এই যে বেসিকটা জানা লাগবে যে আসলে ধরো কোনো একটা রোগ যদি পিতার থাকে মাতার না থাকে তাইলে এই রোগটার ক্ষেত্রে কি হয়, এই রোগটার সন্তান সন্ততিতে কিভাবে ছড়ায়, অথবা ধরো মায়ের থাকলো অথবা মা বাহক। আচ্ছা মনে করো যে ওয়াই ক্রোমোজোমে কোনো একটা রোগ আছে, ঠিক আছে? কোনো রোগ যদি ওয়াই ক্রোমোজোমে থাকে তাইলে পিতা কখনো বাহক হয় না, বুঝছো? পিতা সবসময় রোগীই হয়, কারণ ওয়াই ক্রোমোজোমে যে রোগটা আছে এটা পিতার মধ্যে একটা আছে, একটাই ডমিনেন্ট, বুঝছো? বাট এক্স ক্রোমোজোমে যদি কোনো রোগ থাকে এবং এটা যদি ডমিনেন্ট রোগ হয়, রিসিসিভ রোগ না হয়ে ডমিনেন্ট রোগ হয়, তাইলে একটা ক্রোমোজোমে থাকলে মাতা বাহক হবে, আর দুইটা ক্রোমোজোমে যদি থাকে তখন মাতা রোগী হবে শুধুমাত্র। এই জন্য দেখা যায় যে বেশিরভাগ জেনেটিক রোগ ছেলেদের হয়, জেনেটিক রোগ বেশিরভাগ ছেলেদের হয়, খুব কম রোগ আছে জেনেটিক রোগ যেগুলো মেয়েরা রোগী হয়, বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা কি হয় যে এটার বাহক হয়, বুঝছো? তোমরা জানো এগুলা। আচ্ছা জাস্ট একটু মনে করাই দেওয়া এটা। আচ্ছা তোমাদের এইখানে জানা লাগবে যে 4টা ছেলে মেয়ে হইলে কোনটা কি হয় না হয়, এই হিসেবগুলো কি তোমরা পারো বলো তো, নাকি দেখাই দিতে হবে? বলো, 4টা ছেলে মেয়ে হইলে কয়টা ছেলে হবে কয়টা মেয়ে হবে, এটা তো পারবা। এরপরে কোন ছেলের ধরো বিভিন্ন রোগ আছে, কালার ব্লাইন্ডনেস, এই কালার, কয়টা ছেলে কালার ব্লাইন্ড হবে, কয়টা মেয়ে কালার ব্লাইন্ড হবে, কয়টা ছেলে বাহক হবে কয়টা মেয়ে বাহক হবে, এগুলো পারবা বলো? ধরো পিতা হচ্ছে এক্স ওয়াই অর্থাৎ সুস্থ পিতা, ঠিক আছে? মাতা হচ্ছে বাহক, এই এই হচ্ছে পিতা, এই হচ্ছে মাতা, ঠিক আছে? তাহলে বাবুগুলা কি হবে, একটা হবে এক্স এক্স সি বাহক, আর একটা হবে এক্স এক্স সুস্থ মেয়ে, ঠিক আছে? মেয়ে দুইটার মধ্যে একটা হবে বাহক একটা হবে সুস্থ। ছেলে দুইটা কি হয় দেখি, ছেলে দুইটার মধ্যে একটা হবে এক্স সি ওয়াই একটা হবে রোগী, আর একটা হবে এক্স ওয়াই একটা হবে সুস্থ। তাহলে আমরা সুস্থ পাইতেছি দুইটা, বাহক পাইতেছি একটা, রোগী পাইতেছি একটা, ঠিক আছে? এই হিসাবগুলো একটু তোমাদের পারা লাগবে একটু জাস্ট। তো এগুলো আশা করি তোমরা পারো, ঠিক আছে? এগুলা আশা করি তোমরা পারো। এরপরে আসো থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া হচ্ছে এমন একটা রোগ যেখানে রক্তকণিকা ঠিকভাবে তৈরি হয় না, ঠিক আছে? বাংলাদেশে কিন্তু থ্যালাসেমিয়া রোগী অনেক বেশি, অনেক বেশি, বুঝছো? হসপিটালে, আমাদের হসপিটালে থ্যালাসেমিয়া রোগী দিয়ে ভরা থাকে সবসময়। একটা কর্নারই আছে থ্যালাসেমিয়া কর্নার, ওইখানে অলওয়েজ থ্যালাসেমিয়া রোগী থাকে, ছোট ছোট বাচ্চারা থ্যালাসেমিয়া হয়, এরা বেশি দিন বাঁচে না, বুঝছো? তো থ্যালাসেমিয়া দুই ধরনের আছে, একটা হচ্ছে আলফা, এই প্রোটিনটা থাকে না তাদের হয় আলফা থ্যালাসেমিয়া, আর একটা হচ্ছে বিটা প্রোটিনটা থাকে না তারা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া, বুঝছো? দুইটা থ্যালাসেমিয়া হয়, কোনটা কোন জায়গায় দেশে বেশি হয় এটা একটু পড়বা, কোনটা কোন জায়গায় বেশি হয়। আচ্ছা কোনটাকে কুলির থ্যালাসেমিয়া বলে, বিটাকে বলে হচ্ছে কুলির থ্যালাসেমিয়া, বুঝছো? হ্যাঁ যাবো, আসতেছি। আচ্ছা তোমাদের এইটুকুই পড়া, ঠিক আছে? আচ্ছা তোমাদের আগে ব্লাড গ্রুপিং ছিল না এই চ্যাপ্টারের সাথে? ব্লাড গ্রুপিং কি এই চ্যাপ্টারের সাথে ছিল? বলতো আমার আমার এই বইয়ে কি পেজ মিসিং নাকি, নাকি অন্য কোনো চ্যাপ্টারের সাথে ছিল? রক্তের সাথে ছিল সম্ভবত, না? হ্যাঁ, রক্তের সাথে ছিল। আচ্ছা তোমাদের বই তো উল্টাপাল্টা সাজাইছে, ব্লাড গ্রুপিং থাকা উচিত এইটার সাথে, কারণ এটা জেনেটিক ব্যাপার। আচ্ছা ঠিক আছে। এরপর জৈব বিবর্তন তত্ত্ব দিয়ে তোমাদের জানা লাগবে কি, প্রথমে জানবা যে কে কবে আবিষ্কার করছে ওই তথ্যটা। এরিস্টটল কি কোন কাজটুকু করছে, জেনোফেন কোন কাজটুকু করছে, ঠিক আছে? এরপর ডারউইন কোন কাজটুকু করছে, হার্বার্ট স্পেন্সার কোন কাজটুকু করছে, এটা একটু জানবা, প্রত্যেকের কাজের টাইটেলটা জানবা, ঠিক আছে? আর এখান থেকে তেমন কিছুই আসে না, বিবর্তন নিয়ে কিছু আসে না, বিবর্তন কেউ পছন্দ করে না বাংলাদেশে। ডারউইন এই বইটা কবে লিখছে, অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, এই বইটা কবে লিখছে ডারউইন, এটা পড়বো, উনি গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ ঘুরছিল। আচ্ছা তারপর ডারউইনের সময় একই সময় আলফ্রেড রাসেল ওই সেম তত্ত্ব করছে। এগুলো মুখস্থ করতে হবে না, এগুলো মুখস্থ করতে হবে না, এগুলো লাগবে না, অস্তিত্বের সংগ্রাম টংগ্রাম লাগবে না, এগুলো সিকিউর টপিক। আচ্ছা নতুন প্রজাতি সৃষ্টি হয় 3টা মেথডে, এটা একটু পড়বা, আইসোলেশন, হাইব্রিডাইজেশন, পলিপ্লয়েডি। আইসোলেশন, হাইব্রিডাইজেশন, পলিপ্লয়েডি, 3টা পদ্ধতি আছে নতুন প্রজাতি সৃষ্টি হয়, ঠিক আছে? এইটা পড়বা, এই চ্যাপ্টার থেকে এইটুকু পড়বা, আর কিছু পড়া লাগবে না, শেষ, ঠিক আছে? তাহলে মেইন তোমার যেটা পড়া লাগবে ডিএনএ এর মেজারমেন্ট, ডিএনএ এর গঠন, দুইটা টপিক পড়বা, ডিএনএ এর মেজারমেন্ট, ডিএনএ এর গঠন, শেষ। আচ্ছা এবার খুবই স্পেসিফিক পড়াই এই একটা চ্যাপ্টারে, আমি তোমাদের জাস্ট দেখাই দিই। আশা করি এই উইকে তোমাদের বায়োলজি নিয়ে প্যারা হবে না, কারণ খুব সহজ দুইটা চ্যাপ্টার। 5-10 মিনিট লাগবে।
আচ্ছা দেখো, এখান থেকে আমি জাস্ট যেটুকু বলবো এটুকু পড়বা, এর বাইরে কিছু পড়বা না। এগুলো পড়ার মতো কিছু না। আচ্ছা, এখান থেকে আমি বলি, প্রথমে তুমি যেটা পড়বা, উৎপাদক কারা। এক্সাম্পল, আমাদের যে কোনো একটা বাস্তুতন্ত্রের উৎপাদক কারা। ধরো তোমাকে কোশ্চেন আসতে পারে জলজ বাস্তুতন্ত্রের উৎপাদক কারা, আবার আসতে পারে ধরো ধরো ম্যানগ্রোভ ফরেস্টের বাস্তুতন্ত্র উৎপাদক কারা, এরকম আসতে পারে। ঠিক আছে, তারপর খাদক, প্রথম শ্রেণীর খাদক এক্সাম্পল, মানে প্রথম শ্রেণীর খাদক এক্সাম্পল মাংসাশীর এক্সাম্পল, তৃতীয় শ্রেণীর খাদক এক্সাম্পল সর্বোচ্চ খাদকের এক্সাম্পল, বিয়োজকের এক্সাম্পল। এখান থেকে শুধুমাত্র তোমার এইটার এক্সাম্পল আসবে। ঠিক আছে, সো তোমরা কিন্তু অনেক বছর মানে অনেক মাস ধরে এটা পড়তেছো না, তো তুমি ভাইবো না যেটা না পড়লে তুমি পেরে যাবা। ঠিক আছে, তুমি কিন্তু না পড়লে তুমি অবশ্যই কনফিউজ হবা যে ভাই তৃতীয় শ্রেণীর খাদক কে আর সর্বোচ্চ খাদক কে, দুইটার মধ্যে পার্থক্য কি। বুঝছো, তুমি কিন্তু মাস্ট কনফিউজড হয়ে যাবা। সো তোমার কি করতে হবে যে এগুলোর এক্সাম্পল গুলো পড়তে হবে, প্রত্যেকটা জাস্ট এক্সাম্পল পড়বা, কোনটা কি করে এইসব তোমার জানা লাগবে না, জাস্ট এক্সাম্পল পড়বা। ঠিক আছে, পুকুরের বাস্তুতন্ত্র, প্রত্যেকটা বাস্তুতন্ত্রের জন্য প্রথম শ্রেণীর খাদককে, উৎপাদককে, উৎপাদক হচ্ছে দেখো ফাইটোপ্লাঙ্কটন, আর প্রথম শ্রেণীর খাদক হচ্ছে জুওপ্লাঙ্কটন। এটা কিন্তু অনেকের মাথায় থাকে না। উৎপাদক ফাইটোপ্লাঙ্কটন, কারণ জুওপ্লাঙ্কটন, জুও মানেই প্রাণী, প্রাণী তো নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, তাহলে প্রাণীকে কখনো হবে না, উৎপাদক হবে না। ফাইটো মানে কি, উদ্ভিদ, মনে আছে ফাইটো হরমোন মানে উদ্ভিদের হরমোন, তাহলে ফাইটো মানে এটা হচ্ছে সালোক সংশ্লেষণ করতে পারে, সালোক সংশ্লেষণ যে করতে পারে সে নিজের খাবার নিজে বানাইতে পারে, তার মানে সে হবে হচ্ছে উৎপাদক। ঠিক আছে, ম্যাক্রোফাইট হবে উৎপাদক। আচ্ছা, কারণ এরা সালোক সংশ্লেষণ করতে পারে, মনে রাখবা যে উৎপাদকের অলওয়েজ ফটোসিনথেসিস করতে পারা লাগবে। প্রথম শ্রেণীর খাদক যারা উৎপাদককে খাবে, দ্বিতীয় শ্রেণীর খাদক ছোট মাছ, তৃতীয় শ্রেণীর খাদক বড় মাছ। ঠিক আছে, বিয়োজক কারা, বিয়োজক হচ্ছে সেই সব ব্যাকটেরিয়া মাইক্রো অর্গানিজম যারা এগুলো যদি মরে যায় তাহলে এগুলাকে পরিবেশ থেকে অপসারণ করবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখান থেকে এই এক্সাম্পল গুলো এখান থেকেই পড়বা, শেষ। এই একটা জিনিস তোমার পড়া লাগবে, এখান থেকে আর কিছু পড়া লাগবে না, আর কিছু নাই, এগুলো পড়া লাগবে না, এগুলো পড়া লাগবে না। আচ্ছা, এখান থেকে জানবা যে পুষ্টির প্রবাহে শক্তি কতটুকু কমে। পৃথিবীতে টোটাল সূর্যের তাপশক্তির 2% ইউজ করতে পারি। তারপর এক একটা ট্রাফিক লেভেলে, ধরো ট্রাফিক লেভেল গুলো কি এটা বুঝাই, ধরো এই শৈবাল থেকে জুওপ্লাঙ্কটন, এইটা একটা ট্রাফিক লেভেল, এইটা একটা ট্রাফিক লেভেল, এইটা একটা ট্রাফিক লেভেল। বুঝছো, এই যে খাদ্য শৃঙ্খলটা আছে এখানে 3টা ট্রাফিক লেভেল আছে। বুঝছো, এই 3টা ট্রাফিক লেভেলে প্রত্যেকটায় হয় কি যে 90% এনার্জি লস। আগে যে এনার্জি নিছিল, ধরো জুওপ্লাঙ্কটনের গায়ে যে এনার্জি ছিল ওইটার 90% লস, মাত্র 10% ছোট মাছ নিতে পারে। আবার ছোট মাছের এনার্জি 90% লস, 10% বাস পাখি নিতে পারে। এটা হচ্ছে তার যে 10% সিস্টেম। বুঝছো, এইটাই হচ্ছে সেই 10% সিস্টেম। তাহলে এটা কিন্তু মাথায় রাখা লাগবে যে এক একটা ট্রাফিক লেভেলে তোমার 10% করে খালি এনার্জি চাইতে পারে, বাকিটা চাইতে পারে না। কেন? বাকিটা দেশ নেতাকে দিয়ে দেওয়া লাগে। আচ্ছা, এই হচ্ছে ইনফরমেশনটা, এইটা খালি জানবা। শক্তি পিরামিড লাগবে না, এরপর একটা জিনিস লাগবে, সেটা বলি। এইটা লাগবে। ঠিক আছে, ইন্টারাকশন, ধনাত্মক ইন্টারাকশন, ঋণাত্মক ইন্টারাকশন। ধনাত্মক ইন্টারাকশন হচ্ছে যেখানে দুইজনের যে কোনো কেউ উপকৃত হইতেছে, আর ঋণাত্মক ইন্টারাকশন হচ্ছে যেখানে ক্ষতিগ্রস্ত হইতেছে। ঠিক আছে, তাহলে পজিটিভ ইন্টারাকশনের মধ্যে আছে দুইটা, একটা হচ্ছে মিউচুয়ালিজম, একটা হচ্ছে কমনসেলিজম। এটার উদাহরণ খুব ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। মিউচুয়ালিজম কারা দেখায়, কমনসেলিজম কারা দেখায়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, পরাগায়ন হচ্ছে মিউচুয়ালিজম, পরাগায়ন হচ্ছে মিউচুয়ালিজম। তারপর এই একটা শিম জাতীয় উদ্ভিদে যে নারিয়েল তৈরি করে, এটা হচ্ছে মিউচুয়ালিজম। ঠিক আছে, দুইজনই উপকৃত হয়। মিউচুয়ালিজম কি, দুইজনই উপকৃত হচ্ছে, দুইজন একজন একজনকে ইউজ করতেছে, দুইজনই উপকৃত হচ্ছে। কমনসেলিজমটা কি, কমনসেলিজম হচ্ছে মাত্র একজন উপকৃত হবে বাট অন্যজনের কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, একজন উপকৃত হবে, অন্যজনের কোনো ক্ষতি হবে না। এইটার উদাহরণ কি, এটা হচ্ছে পরাশ্রয়ী উদ্ভিদ। একটা উদ্ভিদের গায়ে আর একটা উদ্ভিদ হইছে, যে উদ্ভিদটা গায়ে হয়েছে সে উপকৃত কি হচ্ছে, সে সূর্যের আলোটা বেটার পাইতেছে, বাট যেটার গায়ে হয়েছে তার কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না। তাহলে এটা হচ্ছে কমনসেলিজম। বাট মাথায় রাখবা, সব পরাশ্রয়ী উদ্ভিদ কিন্তু কমনসেলিজম করে না, কিছু কিছু আছে যারা কিন্তু ক্ষতি করে হোস্ট উদ্ভিদের। কোনটা, যেমন স্বর্ণলতা, এই দেখো ঋণাত্মকের মধ্যে পড়বা, এই যে দেখো শোষণ। স্বর্ণলতা একটা পরাশ্রয়ী উদ্ভিদ, বাট সে কিন্তু তার হোস্ট যে গাছ আছে সেই হোস্ট গাছের থেকে
পুষ্টি উপাদান শোষণ করে নেয়, বুঝছো? তাহলে এটা কিন্তু শোষণ বা এক্সপ্লয়টেশন। আবার কোকিল কি করে, কাকের বাসায় ডিম পারে, কাকের বাসায় ডিম পেরে কাকের দ্বারা ডিম ফোটায়, তারপর এই পর্যন্ত হইলে হইতো, বাট কাকের ডিম ফেলে দেয়, কাকের বাচ্চা মেরে ফেলে, তাহলে এটা কিন্তু এক্সপ্লয়টেশন। তারপর হচ্ছে এই যে একটা ব্যাপার দেখো, এই যে আচ্ছা এটা হচ্ছে এইটার ক্রোথ সেকশন। এই স্বর্ণলতার একটা অঙ্গ থাকে, অঙ্গটার নাম হচ্ছে হস্টোরিয়া। এক্সপ্লয়টেশনের একটা হলমার্ক সাইন হচ্ছে হস্টোরিয়া। হস্টোরিয়া দিয়ে সে হোস্ট উদ্ভিদের পুষ্টি উপাদান শোষণ করে, বুঝছো? এটা পড়বা। কম্পিটিশন কারা দেখায়, অ্যান্টিবায়োসিস কারা দেখায়, এটা খুব ইম্পর্টেন্ট। এই অ্যান্টিবায়োসিসের উপর ভিত্তি করে পৃথিবীর প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কার করা হয়েছে, বুঝছো? আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করছে। আর পেনিসিলিন আবিষ্কার যদি আজকে না হইতো, তাহলে ভাবো আমরা আমাদের কত রোগে কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যাইতো। তাহলে পেনিসিলিন খুব ইম্পর্টেন্ট আবিষ্কার। এখনো কিন্তু পেনিসিলিন আছে। তোমরা যদি কখনো অ্যামোক্সিসিলিন বা এজিথ্রোমাইসিন এইসব ওষুধ খেয়ে থাকো, এজিথ্রোমাইসিন, অ্যামোক্সিসিলিন এইসব ওষুধ খেয়ে থাকো, তাহলে মনে রাখবা যে এইটা এই পদ্ধতিতে কাজ করে, এবং এই পদ্ধতিতে তোমার শরীরে যে কোনো ইনফেকশন হইলে, যে কোনো ব্যাকটেরিয়া দিয়ে যে তোমার শরীর আক্রান্ত হয়, ওইটা তোমাকে বাঁচায়, ঠিক আছে? আচ্ছা, জাস্ট এক্সাম্পল, এখান থেকে আর কিছু লাগবে না। সো এই চ্যাপ্টারে খালি দুইটা টপিক তোমার। এক নাম্বার টপিক হচ্ছে খাদ্য শৃঙ্খলে কারা কারা আছে, প্রত্যেকটা লেভেলে উদাহরণ, ঠিক আছে? 2 নাম্বার টপিক হচ্ছে তোমার ইন্টারাকশন, পজিটিভ নেগেটিভ দুইটা ফ্লুক্লোক্স খাও কেন, তোমার কি পেট খারাপ হয়েছে? আচ্ছা দেখো, 2 নাম্বার টপিক হচ্ছে ইন্টারাকশন গুলার এক্সাম্পল। শেষ। এই চ্যাপ্টারে আর কিছু নেই, তোমরা তো আগেই জানো এই চ্যাপ্টার গুলা ইম্পর্টেন্ট চ্যাপ্টার না। ও আচ্ছা, পোস্ট অপারেটিভ, হ্যাঁ এইটা দেখো, যখন আমাদের শরীরে কোনো অপারেশন হয় তখন হয় কি জানো, যে আমাদের শরীরের মধ্যে কিন্তু অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে, আগে থেকেই থাকে, এরা কিন্তু আমাদের কোনো ক্ষতি করে না। কিন্তু যখন আমরা কোনো একটা অপারেশন কন্ডিশন বা এরকম কোনো কন্ডিশনে যাই, তখন হয় কি আমাদের যে এই যে ব্যাকটেরিয়া গুলো আছে শরীরের মধ্যে, খারাপ ব্যাকটেরিয়া, এরা তখন আপার হ্যান্ড নিয়ে নেয়, বুঝছো? দেশে যদি পুলিশ না থাকে তাহলে চোর বাটপার বেড়ে যাবে না? এরকম অবস্থা, যে দেশে পুলিশ না থাকলে চোর বাটপার বেড়ে যাবে। অপারেশন হলে শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটা একটু কম থাকে, তখন এরা আপার হ্যান্ড নিয়ে নেয়। সো এরা যাতে আপার হ্যান্ড না নিতে পারে, এই জন্য আমরা কি করি, যে অ্যান্টিবায়োটিক দেই, অ্যান্টিবায়োটিক দিয়ে সুস্থ রাখি এদেরকে। পুলিশ নাই, সো আর্মি পাঠাই দিছি, বুঝছো? এই কাজটা করি। আচ্ছা, এইটুকু পড়লে আশা করি হয়ে যাবে, আর কিছু লাগবে না। আমাদের আর চ্যাপ্টার আছে জীব প্রযুক্তি, একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে? এটা আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। সো এই উইকলিতে এই 2টা চ্যাপ্টার থাকবে। তোমরা আজকেই এখনই ক্লাসের পরে যদি তোমরা 30 মিনিট এটা একটু পড়ো একা একা, এই টপিক শেষ, তোমার আর পড়া লাগবে না, ঠিক আছে? এমনিও তো তোমার রিভাইজ করতে হইলে এখন প্রত্যেকদিন 4টা-5টা করে চ্যাপ্টার পড়া দরকার। সো 30 মিনিট এখন তুমি একটু টাইম দাও এটার পিছনে। 30 মিনিট পড়লে এই চ্যাপ্টার তোমার শেষ, তোমার আর প্রেশার নেই। পরে তুমি যা ইচ্ছা করো, চিল করো, বা তোমার অন্য যেখানে হচ্ছে তোমার কম পড়া হয়েছে এটা পড়ো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখানে তো সবাই রেজাল্ট জানাও নাই। সাদিক জানাইছো, প্রণয় জানাইছো, হ্যাঁ যেগুলো দাগাই দিছে খালি সেগুলো পড়বা। আচ্ছা লাবিরের কি খবর? লাবির, জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর বলো? খবর হচ্ছে ভাই গোল্ডেন এ প্লাস আসছে, আর হচ্ছে 1191 আসছে। মাশাআল্লাহ, ঠিক আছে, ভালো কলেজ পেয়ে যাবা যে কোনো। ঠিক আছে, আমরা তাহলে একটু এটা পড়ে ফেলো এখন। ভাই